আমার মেজো ভাই নিজের প্রতিবন্ধী ছিলেন, আমার থেকে 9 বছরের বড় ছিলেন এবং উনি টিকা দেওয়া হয় নাই, যারা 70-এর দশকের আগে জন্ম। টিকা ভালো দেওয়ার না কারণে যেটা হয়েছে, ওনার পোলিও, ডিপথেরিয়া এগুলো হয়ে পরে উনি প্যারালাইজড হয়ে যান এবং বোবাও হয়ে যায়। আমার 9 বছরের বড় এবং 2013 সালে মারা গেছেন। তো প্রতিবন্ধী হবার একটা পরিবারে একজন প্রতিবন্ধী ভাই বোন থাকা, সদস্য থাকবার যে কষ্ট, এবং আমার মনে আছে যে আমার মা কিরকম সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন। বাজারে গেলে, রাস্তায় হাঁটলে চারপাশ থেকে লোক বলতো যে ওই যে পাগল ছেলেটা আছে না, ওই বিল্ডিং এ থাকে, ওই পাগল ছেলেটার মা। এখন আমি আপনাদের কষ্ট মানে ফার্স্ট হ্যান্ড বুঝি আর কি, যে আপনারা কি ধরনের পেইনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। এবং এই যে আজমত ভাই কথা প্রসঙ্গে বলছেন যে যে বাবা মার একটা বয়স হয়ে গেছে, যে একসময় ধরেন জায়গায় গোসল করাইতে পারছে, কিন্তু বয়সের সাথে সাথে কি হচ্ছে যে আমার ভাইটা ওজন বাড়তেছে কিন্তু আমার বাবা মার শক্তি কমে যাচ্ছে। তাকে গোসলে নেওয়া, তাকে টয়লেট নেওয়া, করানো, ক্লিন করানো, এই যে চ্যালেঞ্জটা। এবং একটা পর্যায়ে এসছে আমার বাবা মা কালেকটিভলি দোয়া করতো যেন তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। কারণ হচ্ছে এরপরে কি করবে, আমি না হয় দেখলাম, আমার ছেলেরা দেখবে, ছেলের বউরা কি এই পেইনটা নেওয়া উচিত আদৌ? এবং আমার বাবা মা বছরের পর বছর তাহাজ্জুদ করে দোয়া করছে তাদের জীবদ্দশায় যেন তাদেরকে, এই মেজো ভাইটাকে যেন আল্লাহ তাআলা নিয়ে যান, এবং সে দোয়া কবুল হয়েছে। আমার বাবা মারা যাওয়ার 2 বছর আগে আমার মেজো ভাই মারা গেছে। এই যে কষ্টটা, এই যে পেইনটা, এটা একটা প্রতিবন্ধী যদি কেউ পরিবারের না হয়, সে আসলে ধারণা করতে পারবে না যেটা কত কষ্টের বেঁচে থাকাটা। প্রতিদিনকার যে অপমান, গ্লানি, সমাজের যে আইসোলেশন, মনে করে যে এই মহিলাটা অভিশপ্ত। আমার মাকে কত বকাঝকা করছে মানুষজন, সমাজের লোকজন, যে নিশ্চয়ই অপয়া বলে, দেখবেন একটা শব্দ আছে, নিশ্চয়ই এই মহিলাটা অপয়া, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, নিশ্চয়ই ওর বাপ কোনো একটা গুনাহ করছে, হারাম খায়টা, এরকম। আমার বাবা অসাধারণ একটা সৎ মানুষ ছিলেন, প্রচন্ড রকমের সৎ মানুষ ছিলেন। টানাপোড়েনের ভিতরে আমরা বড় হয়েছি। মাসের 13-14 তারিখের পরে ঘরে চাল কেনার টাকা থাকতো না, অথচ বড় চাকরি করতেন। ওনার কর্মচারীরা প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, আমরা পরে জানতে পারছি। দ্বিতীয় হচ্ছে, আপনাদের সাথে আমার কানেকশনের জায়গা হচ্ছে লন্ডনে যখন আমি পড়তে গেছি, আমি ওখানে পার্ট টাইম যে কাজ করেছি তার ভিতরে একটা হচ্ছে যে আমি কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার ইংল্যান্ডে। আমি প্রতিবন্ধীদের সাথে কাজ করেছি, ন্যাপি পরিষ্কার করা থেকে শুরু করে অটিস্টিক চাইল্ড স্কুলে পড়ানো, সবকিছু আমি জানি, আমি ট্রেন্ড। আপনাদের এই যে কষ্ট না, এই কষ্টগুলো আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি। এই জায়গাটাতে হচ্ছে যে এই ইফতেখার ভাইরা, সালমা আপারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে আপনাদের এই আয়োজনের কথা আমি বলেছেন, আমি কিন্তু প্রোগ্রামে এটা আমার ব্যস্ততা সম্পর্কে যারা জানে তারা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো মিটিং ফেলে চলে আসছে। অ্যাম্বাসেডারের সাথে মিটিং ছিল, উপদেষ্টাদের সাথে মিটিং ছিল, সব কিন্তু ফেলে দিয়ে আসছে বিকালবেলা মিটিং এ, আপনাদের সাথে দেখা করতে আসছে, কারণ এটা হচ্ছে আমার প্রাণের ব্যাপার। তো সেই জায়গাতে আমি খুব ফিল করতেছি, এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো দেখলাম, এই ইফতেখার ভাই যে আমাকে যে কাগজপত্রগুলো পাঠিয়েছেন আমি এগুলো পড়েছি, খুবই ন্যায্য দাবি। রাষ্ট্র কোনটা বাস্তবায়ন করতে পারবে, অনেক ন্যায্য দাবি হওয়ার পরে অনেক দাবি মেনে নেওয়া যায় না, এটা রাষ্ট্রের একটা ব্যাপার। এই রাষ্ট্রের সাথে নাগরিকের এই দেন দরবারটা একটা চলমান ব্যাপার, চলবে, এটা কখনো মানে সমাধান হবে না, নোক্তা দেওয়া যাবে না। আপনি বলবেন যে আমাকে 10,000 টাকা দেন আজকে, রাষ্ট্র বলবে যে আজকে 10,000 টাকা দিতে পারছি না, 2,000 টাকা দিব তোমাকে। আপনি এই লড়াইটা আবার চালায় যাবেন, আবার আগামী বছর আরো 2,000 টাকা বাড়বে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস লড়াই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে তারা কমিশন করছে, আপনারা দেখেছেন সংস্কার কমিশন করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি আজকের প্ল্যাটফর্ম থেকে যে আমার প্রতিবন্ধী ভাই বোনদের দুঃখ কষ্ট শুনবার একটা কমিশন করেন, এবং এই কমিশনটাকে আপনারা গণকমিশন করেন, ওপেন করে দেন। বিটিভি এই যে বক্তব্যগুলো দেখছেন না, এই বক্তব্যগুলো বিটিভিতে লাইভ যাইতে হবে, আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাই বোনের কষ্টটা কি, ওই পরিবারটার কষ্টটা কি, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। ওইটা না জানলে, ওইটা না বুঝলে
দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না। এই যে দেখেন আজকাল গণমাধ্যম আসে নাই, বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই, মানে এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম, তারা দিন রাত লাইভ করতেছে, মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, এটার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে, সেই জিনিস নিয়ে কত লাফালাফি। অথচ 90 লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি, কষ্ট নিয়ে কোনো মানে মাথামাতি নাই, কোনো আলোচনা নাই, গণমাধ্যমের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এত ব্যস্ততা, মিটিং এ আসতে পারেন নাই, বিজি হওয়ার সময় হয়নি। অ্যাটলিস্ট আজমত ভাই এসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেজ্জতি থেকে বাঁচাইছে, মূলত রাষ্ট্রে আজকে খতম হয়ে যেত। উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানি করাই দিতাম এখান থেকে। তো আমার একটু জানার ছিল যে আজমত ভাই জানেন কিনা যে এই যে মানুষগুলো 1000 টাকার বদলে 5000 টাকা চায় সম্মানী ভাতা অথবা রাষ্ট্রের অবদান, এটা তো ভাতা বলা খুবই অসম্মানজনক, এটা অবদান মানে একটা সম্মানী চায়। এটার জন্য কয় টাকা দরকার রাষ্ট্রের? এটা কি আপনারা হিসাব করেছেন আজমত ভাই? যে 1000 টাকার বদলে 5000 টাকা দিলে কয় টাকা লাগবে রাষ্ট্রের? 850। হ্যাঁ 850, 1000 না, 850। তাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে কতজন স্টাফ আছে সারা বাংলাদেশে? আমাদের স্টাফ বলতে আমাদের একদম আপনি থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত বলি, আমার এমডি স্যার থেকে শুরু করে আমরা অফিশিয়ালি স্টাফ আছে 24 জন। হেড অফিসার মানে সরকারি অনুমোদন প্রাপ্ত। আর এর বাইরে হচ্ছে আপনার এখন আমরা মানে প্রজেক্ট দিয়েছি আরো মোট সব মিলিয়ে 50 জনের। তার বাইরে আমার 103টা সেন্টার আছে, 103টা সেন্টারে প্রতিটি সেন্টারে 12 জন করে কাজ করে। আচ্ছা, আর ওখানে অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত মোট 12 জন কাজ করে। আপনাদের হেড অফিসে 24 জনের ভিতরে প্রতিবন্ধী আছে কেউ? হ্যাঁ আছে। কতজন? একজন। আচ্ছা, একজন আছে ফুলমতি রোজের, আমার সেই মানে শোতে তাকে সামনে রেখে। আচ্ছা, তাহলে এই যে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রের একটা জায়গা যে যাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠান চালায় সেই মানুষগুলি ওখানে নাই। তবে আমাদের কিন্তু তাহলে আমরা আজকে এখান থেকে দাবি করছি যে 1000 টাকার বদলে 850 টাকার বদলে আসন্ন বাজেটে প্রত্যেক প্রতিবন্ধী ভাইদেরকে ন্যূনতম 5000 টাকা দিতে হবে। এবং আরেকটা আইনের কথা শুনলাম যে 2টা ভাতা নেওয়া যাবে না, এরকম একটা আইন নাকি আছে যে স্কুলের ভাতা পাইলে প্রতিবন্ধী ভাতা পাবে না, এইটা পাইলে আবার ওইটা পাবে না। এই আইন বাদ দিতে হবে। যে ক্রাইটেরিয়াতে স্পেসিফিকেশন স্যুট করবে তাকে প্রত্যেকটা ভাতা দিতে হবে। যদি ট্রান্সপোর্টের ভাতা দিতে হয় ট্রান্সপোর্টের ভাতা দিবে, স্কুলের ফি দিতে হয় স্কুলের ফি দিবে, উপবৃত্তি দিতে হয় উপবৃত্তি দিবে, বাচ্চাকে টেক কেয়ার করবার কেয়ার সার্ভিস দিতে হয় সেটা দিতে হবে, রাষ্ট্রকে সব টাকা দিতে হবে। কারণ এইটা লুটপাটের রাষ্ট্র না। বছরে বছরে $16 বিলিয়ন লুট হয়ে যাবে এই রাষ্ট্র থেকে, অথচ আমার নাগরিকরা ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার জন্য 5000 টাকা পাবে না। এই রাষ্ট্রের জন্য আমরা লড়াই করি নাই, এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করি নাই, রক্ত দেই নাই। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে যে আপনাদের ফেইলিয়র কিন্তু আকাশ সমান। আমরা দয়া করে আপনাদের সমালোচনা কম করতেছি, কারণ হচ্ছে আপনাদের সমালোচনা বেশি করলে আওয়ামী লীগ আর দিল্লির লাভ বেশি হবে। এই জন্য আমরা রয়েছেও অনেক কম সমালোচনা করতেছি। দয়া করে ভদ্র ভাষার এই দাবি দাওয়াগুলো ভদ্রভাবে মেনে নেন, ওনাদের সাথে বসেন, কথা বলেন, ওনাদের জন্য কি করতে পারবেন কি করতে পারবেন না, পারলে কয়দিনের মধ্যে পারবেন, কত মাসের মধ্যে পারবেন, এই আলোচনাটা পাবলিকলি হওয়া দরকার।
তো আমরা বোধ করছি যে আমাদের এই যে লড়াইটা, যেটা সাকিব ভাই, আজমত ভাই থেকে শুরু করে সবাই বলেছে যে এই লড়াইতে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আপনাদের পাশে আছি। আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে অংশীদার, আপনাদের প্রত্যেকটা মিছিল, স্লোগানে, ব্যানারে আমি থাকবো ইনশাআল্লাহ। এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাষ্ট্রের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে আমাদের এই লড়াই নাগরিকত্বের লড়াই। এই লড়াই হচ্ছে আমার আত্মমর্যাদা নিয়ে আমার সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই। এবং সর্বশেষ শেষ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করায় দেওয়ার জন্য যে বাংলাদেশ রাষ্ট্রটা কেন হয়েছিল। স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়ে দেখবেন যে আমরা কেন রিপাবলিক করেছিলাম। আমরা সেই ঘোষণাপত্রে বলেছিলাম আমাদের ফাউন্ডিং ফাদার্স 1971 সালে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তিতে একটা বাংলাদেশ রাষ্ট্র করব। যদি 90 লক্ষ নাগরিকের ন্যূনতম মর্যাদা না থাকে, ন্যূনতম সমতা না থাকে, তাহলে এই রাষ্ট্র সামনে আসবে কোত্থেকে? ইনসাফ আসবে কোত্থেকে? মানবিক মর্যাদা আসবে কোত্থেকে? তাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলছি, সবাইকে বলছি যারা যারা যে ডিপার্টমেন্টে আছে, দয়া করে ঘোষণাপত্রটা আবার পড়বেন, পড়ে যার যার মিনিস্ট্রি, ডিপার্টমেন্টকে এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এই লড়াইটাকে নতুন জায়গায় নিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই লড়াইয়ের সাথে, ইনকিলাবের সাথে আমাদের এই পথ চলা চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।